আর গল্প থাকে না, ঘটনাটাই একদিন গল্প হয়ে যায়। আমি কারণ জিজ্ঞেস করলে সঞ্জীব বেশ কিছুক্ষণ চুপ করেই ছিল। তারপর বলল, আসলে ওই ফ্লোরে গেলেই না শরীরটা কেমন খারাপ খারাপ লাগে। আমি জানি যে ও একা না, হাসপাতালের অনেক লোকজন এমন কথাই বলে। নমস্কার বন্ধুরা, প্রেতযাত্রা তৃতীয় পর্বে আমি রাজ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখানে আমি মূলত সত্যি ঘটনা যা আমার সঙ্গে ঘটেছে, যা সেই মুহূর্তে আমি উপলব্ধি করেছি, যা তোমার সঙ্গে ঘটেছে, যা সেই মুহূর্তে তুমি উপলব্ধি করেছিলে, আমি সেই বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো। তবে শুরুতেই বলবো, ভূত আছে কি নেই এই তর্কে আমি যাব না। আমি তোমায় অনুরোধ করব সম্পূর্ণ বিষয়টি তুমি একদম এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করো। তোমার সাথে বা তোমার চেনা জানা কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা তুমি আমায় ইমেল করতে পারো petjatra@gmail.com। ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া রয়েছে, চাইলে ফলো করে রাখতে পারো। আজকের এই ঘটনাটি তুমি স্পটিফাইতে পেয়ে যাবে ঠিক আজ রাত 11টার পর। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। শনিবারের রাত মানে ভয় পাওয়ার রাত, সঙ্গে রাজ। আজকের ঘটনাটি আমায় পাঠিয়েছে আমার বন্ধু আকাশ। আকাশ দক্ষিণ কলকাতার নাগতলার বাসিন্দা, পেশায় একজন জুনিয়র ডাক্তার। বর্তমানে সল্টলেক সেক্টর 1-এ একটি নামী প্রাইভেট হাসপাতালে কর্মরত। হাসপাতালের নাম ও উল্লেখ করতে বারণ করেছে, তাই আমি নামটি গোপন রাখলাম। ইমেলের শুরুতেই আকাশ লিখেছে, দরজাটা কিন্তু খোলাই ছিল জানিস। অনেকের কাছেই রবিবারটা যেমন আনন্দের, আমাদের ডাক্তারদের কাছে কিন্তু ঠিক তার উল্টোটা। রবিবার মানেই স্টাফ কম, কিন্তু কাজের চাপ চরমে থাকে। হাসপাতালে ঢোকার পর থেকে আর বুঝতেই পারি না সময় কিভাবে এগিয়ে যায়। আমি যে ঘটনার কথা তোকে বলছি সেটা কিন্তু আজ থেকে 4 মাস আগের একটা রবিবারেরই ঘটনা। এই ঘটনাটি আমি কখনো কাউকে বলিনি, কারণ আমার এটা মনে হয় যে কিছু লোক এটা বিশ্বাস করবে না, হয়তো ভাববে আমি বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু যখন আমি জানতে পারি যে তুই এই বিষয়গুলো নিয়ে কথা বলছিস, তখনই আমি আমার মনে ঠিক করলাম যে আমি তোকে সবটা জানাবো। সেদিন আমার ডিউটি ছিল বিকেল 3টে থেকে রাত 12টা পর্যন্ত। আমাদের এই হাসপাতালটি টোটাল 7 তলা, গ্রাউন্ড থেকে 4 তলা পর্যন্ত পুরোটাই হসপিটালের রোগী দেখার কাজে ব্যবহৃত হয়। 5 তলাটা স্টোর রুম হিসাবে ব্যবহৃত হয়, আর 6 তলায় মেডিসিনের স্টোর আছে, আর 7 তলায় ম্যানেজমেন্টের লোকেরা বসেন। বেশ কয়েকদিন আগে হসপিটালের বেশ কিছু ফ্লোর রেনোভেট করা হয়েছে, কিন্তু 5 তলায় কোনো কাজ করানো হয়নি, কারণ তা স্টোর ফ্লোর হিসেবে রাখা আছে। অনেক আগে ওখানে রুগী থাকতো, তবে এখন সেখানে যত হাবজি গাবজি জিনিস থাকে, যেমন ভাঙা চেয়ার, সোফা, এইসব। তবে রুমগুলোকে রেকর্ড ফাইল স্টোর রুম হিসাবে রাখা হয়েছে। সেদিন রাতে একটা রুগীর ফাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোগী হাসপাতালের পুরনো পেশেন্ট, তার পুরানো রেকর্ড ডাক্তার দেখতে চেয়েছিল। নার্সরা বলল হাউসকিপিং ইনচার্জ পরিমল বাবু প্রিভিয়াস সমস্ত ফাইল রেকর্ড ফাইল স্টোর রুমে পাঠিয়ে দিয়েছে, মানে 5 তলার রুমে গিয়েই খুঁজতে হবে।
রাত প্রায় 10:30। আমি একা লিফটে উঠে ওই ফ্লোরে গেলাম। হাসপাতালের ওই ফাঁকা ফ্লোরে একটা আলাদা গন্ধ আছে। একদিকে ওষুধ, স্যাঁতস্যাঁতে দেওয়াল, জমে থাকা পুরনো ধুলো আর পরিষ্কার করার লিকুইড, সব মিলে একটা বীভৎস ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ। আমার কাছে ওই গন্ধটাই বড় অস্বস্তিকর ছিল। আমি ভাবলাম, না, এই গন্ধে খুব বেশিক্ষণ থাকা একদমই ঠিক হবে না। তাই আমি তাড়াতাড়ি রুমের দিকে এগিয়ে গেলাম। আর এই ফ্লোরে লাইট অর্ধেক জ্বলছিল, বাকিগুলো বন্ধ। এটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষের ইচ্ছাকৃত, কারণ বিদ্যুৎ বাঁচানোর একটা চেষ্টা মাত্র। ফাইলটা খুঁজতে গিয়ে আমি প্রথমে যেটা খেয়াল করলাম সেটা খুব ছোট্ট একটা বিষয়। একটা রুমের দরজা ভেতর থেকে আধ খোলা। এই রুমগুলো সাধারণত তালা দেওয়া থাকে, কারণ ভেতরে পুরনো যন্ত্রপাতি রাখা আছে। কিছু যন্ত্রপাতি অকেজো হলেও বাকি অনেক যন্ত্রপাতি আছে যেগুলো কিন্তু বেশ কাজের। মাঝে সাঝেই দরকার পড়ে ওই সব যন্ত্রপাতির। আমি ভাবলাম হয়তো স্টোরের লোকজন দরজা খোলার পর দরজা বন্ধ করতে ভুলে গেছে। আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর ঢোকার পর আমি অনুভব করলাম এই ঘরটা যেন প্রয়োজনের অতিরিক্ত একটু বেশি ঠান্ডা। এসি নেই, কিন্তু তাও বেশ ঠান্ডা। পরে আমি ভাবলাম, ফাঁকা ফ্লোর, লোকজন নেই, জানলা বন্ধ, রোদ পড়ে না, আলো আসে না, তাই হয়তো ঘরটার এমন অবস্থা। দরজা দিয়ে ঢোকার পর আমার ঠিক ডান হাতের দিকে আছে একটা কাঠের টেবিল ও চেয়ার, আর তার ঠিক একটু পাশেই আছে একটা বেশ বড় মাপের একটা আয়না। আর বাকি 3 দিকে লোহার রডের সেলফ করা আছে, যাতে আছে পুরনো সব ফাইল। একটা জিনিস দেখে আমি কিঞ্চিত আশ্চর্য হলাম, সেটা হলো চেয়ার। আর এই চেয়ারের পজিশনটা একদমই ঠিক নেই। মানে চেয়ারটা টেবিলের দিকে না থেকে বরং টেবিলের উল্টো দিকে রয়েছে, এবং সেটাও টেবিলের দিকে মুখ করে না, বরং জানালার দিকে মুখ করে রয়েছে। আমি চেয়ারটা টেবিলের দিকে ঘুরিয়ে দিলাম আর আমার ফাইল খুঁজতে শুরু করলাম। ফাইল পাবার পর আমি সেটা খুলে একবার চেক করে নিলাম, দেখলাম সব ঠিক আছে কিনা। ঘর থেকে বেরিয়ে দরজার হাতলটাতে হাত দিতেই দেখলাম হাতলটা চরম গরম। হাসপাতালের ধাতব হাতল সাধারণত ঠান্ডা থাকে, বিশেষ করে এই রকম একটা ফ্লোরে, কিন্তু এটা বেশ গরম। আমি ভাবলাম হয়তো এই ঠান্ডা ঘরে থাকার সময় আমার শরীরের তাপমাত্রার সামান্য পরিবর্তন ঘটেছে, তাই হয়তো আমার এমনটা মনে হচ্ছে। আমি দরজাটা আটকে নিচে চলে এলাম। এরপর কয়েকদিন আর কিছুই হয়নি। ঘটনাটা আবার শুরু হয় 1 সপ্তাহ পর। এবারও প্রায় ওই একই সময়, প্রায় ওই রাত 10:40 কি 45 হবে। একটা রুগীর জন্য আমার আবার পুরনো ফাইলের দরকার পড়ে। রিসেপশনে গিয়ে বললাম, তারা বলল সব পুরনো ফাইল 5 তলার ফাইল স্টোর রুমে রাখা আছে, ওখান থেকেই আনতে হবে। তবে এবার আর আমি একা গেলাম না, যাবার সময় সঞ্জীবকে নিয়ে গেলাম। সঞ্জীব আমাদের হসপিটালের ওয়ার্ড বয়। লিফটে উঠতেই সঞ্জীব বলল, আকাশদা, ও আকাশদা, বলছি এক্ষুনি ওই ফ্লোরে যেতেই হবে। কাল সকালে যদি নামিয়ে দিতুম ফাইলটা, তাহলে কি হতো না? আমি কারণ জিজ্ঞেস করলে সঞ্জীব বেশ কিছুক্ষণ চুপ করেই ছিল। তারপর বলল, আসলে ওই ফ্লোরে গেলেই না শরীরটা কেমন খারাপ খারাপ লাগে। আমি জানি যে ও একা না। হাসপাতালের অনেক লোকজন এমন কথাই বলে, কিন্তু আমার তখন ফাইলটা লাগবেই, তাই যেতেই হবে। লিফট 5 তলায় দাঁড়ালো। লিফটের দরজা খুলে ফ্লোর দিয়ে হেঁটে রুমের কাছে যাওয়ার সময় আমি দেখছি একটা কুয়াশা মতো বাতাস। আমার মাথায়
প্রশ্ন এলো, ফ্লোরের চারপাশ তো বন্ধ, তাহলে এই কুয়াশার মতো বাতাস আসছে কোথা থেকে? এই চিন্তা করতে করতে আমি রুমের কাছে এসে পৌঁছালাম। সঞ্জীব ঘরের ভেতর ঢুকতে চাইল না। সে হাত দিয়ে আমায় ইশারা করে জানালো, তুমি যাও, আমি বাইরে আছি। আমি দেখলাম রুমের দরজাটা ঠিক সেই আগের দিনের মতোই খোলা, ঠিক আগের দিনের মতোই ঠান্ডা, ও চেয়ারটা ঠিক আগের দিনের মতোই হয়ে আছে। আমি কিঞ্চিত আশ্চর্য হলাম। আমি আবারও চেয়ারের পজিশনটা ঠিক করে দিলাম। এবার আমি ঘরটা খুব ভালো করে দেখলাম একবার। তারপর আমার দরকারি ফাইলটা খুঁজতে শুরু করলাম। ফাইলটা পাবার পর একবার খুলে দেখছি যে সব ঠিক আছে কি না। ঠিক এমন সময় আমার ডান কানের পাশে একটা নিঃশ্বাস নেবার শব্দ। কেউ যেন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর ঠিক মানুষের মতো নয়, একটু অদ্ভুত, একটু গম্ভীর, একটু ভারী ভাবে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি পেছন ঘুরতেই কেউ নেই। ঘরটা একদম ফাঁকা। সেই মুহূর্তে আমি অনুভব করছি আমার বুকের হার্টবিটটা প্রচন্ড হয়ে গেছে। আমি আর দাঁড়ালাম না। ঘর থেকে বেরিয়ে হাতলটা ধরতেই দেখি ঠিক সেই আগের দিনের মতোই গরম, বেশ ভালোই গরম। আমি হাতলটা টেনে দরজা বন্ধ করে দিতেই আমি শুনতে পেলাম ঘরের ভেতরে কাঠের চেয়ারটা আবার নড়ে উঠল। আমার মনে হলো কেউ যেন ওটা আবার আগের মতন করে দিল। এবার আমি সোজা লিফটের দিকে এগিয়ে যাই। সঞ্জীবকে আমি কিছুই বললাম না। আমরা দুজনে লিফট ধরে নিচে চলে আসি। আমি নিচে নামার পরেও কাউকে কিছুই বলিনি, কারণ ঘটনাটি নিয়ে আমি নিজেই নিশ্চিত ছিলাম না। শেষ ঘটনাটি ঘটেছিল মাসখানেক আগে। আমার আবারও দরকার পড়ে একটা পুরনো ফাইলের। এবার আমি একাই যাই ওই 5 তলায়। লিফটে করে 5 তলায় যাবার পর আমি অনুভব করলাম একটা আশ্চর্যজনক ঠান্ডা পুরো ফ্লোরটা জুড়ে। লিফট থেকে বেরিয়ে করিডোরে দিয়ে যখন হাঁটছি, আমি তখন সেই আগের দিনের মতো কুয়াশা দেখতে পাচ্ছি। ঠিক রুমের কাছে পৌঁছানোর পর আমি দেখি সেই একইভাবে রুমের দরজাটা খোলা। ঘরের ভেতরে চেয়ারটা সেই আগের দিনের মতোই ঘোরানো আছে। ঘরটা এবার আগের দিনের থেকেও আরো বেশি ঠান্ডা। আমি সেদিন আর চেয়ারটা ঠিক করলাম না। আমি সোজা গিয়ে আমার ফাইলটা খুঁজতে শুরু করলাম। ফাইলটা পাবার পর আমি ফাইলটা খুলে একটু চেক করে নিচ্ছি। ঠিক এমন সময় দেয়ালে থাকা কাঁচের উপর খসখস খসখস করে একটা শব্দ শুরু হলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ঘরের ভেতরের আয়নাটা বাষ্পে ভরে গেছে, আর সেখানে কেউ আঙুল দিয়ে লিখছে। আয়নায় লেখা ফুটে উঠল, আজ চেয়ারটা তুই ঠিক করলি না তো। আমি চমকে গিয়ে খানিকটা চিৎকার করে উঠে বললাম, কে 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 আছে এই ঘরে? পুরো ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। আমি উল্টো পায়ে দরজার দিকে যাচ্ছি আর বলছি, কে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আছে? কে আছে এই ঘরে? এবার ঘরের চেয়ারটা নিজে থেকেই টেবিলের দিকে ঘুরে গেল। আয়নার উপর আবার খসখস শব্দ শুরু হলো। তাতে কেউ লিখছে, আমি অধীর।
আমি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, অদিবাবু বলুন, আপনার আপনার কি চাই? আয়নায় কাঁচের উপর ভেসে উঠল, আমার তোকে চাই, তোরা আমায় বাঁচতে দিসনি, তাই আমিও তোদের বাঁচতে দেব না। এই লেখা দেখার পর আমি আর ওখানে দাঁড়িয়ে থাকিনি। আমি দৌড়ে সিঁড়ির দরজা খুলে নিচের ফ্লোরে চড়ে গেলাম। সেই সময় আমার হাত কাঁপছে, পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আমার হার্টবিট খুব জোরে জোরে আমার বুকের ভেতরে ধাক্কা মারছে। পরে জানতে পারি এই অধীরবাবু ওই হসপিটালেরই একজন লিফটম্যান ছিলেন। ওনার স্ত্রী ছিলেন না, অনেক আগেই মারা গেছেন, কিন্তু ওনার একটা মেয়ে ছিল। আর সেই মেয়ে খুব অসুস্থ হলে উনি এই হসপিটালেই মেয়েকে ভর্তি করায়, কিন্তু তার মেয়েকে ডাক্তাররা বাঁচাতে পারেনি। মেয়ের মৃত্যু শোক মানতে না পেরে উনি ওই ঘরে আসে এবং ওই চেয়ারের উপর বসেই নিজের হাতের শিরা কেটে ফেলেন। প্রায় 1.5 দিন ধরে ওই মৃত অবস্থায় ওই ঘরেই পড়েছিলেন। হসপিটালের পুরনো স্টাফ যারা আছে তারা সবাই এটা জানে। আজও রাতে মাঝে মাঝে লিফট অটোমেটিকভাবে 5 তলায় যায়। দরজাটা ওপেন হয়, ক্লোজও হয়, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে কাউকে বেরোতে বা ঢুকতে দেখা যায় না। রাতের বেলা লিফটের ডিসপ্লে স্ক্রিনে লেখা থাকে, 5th ফ্লোর, ডোর ইজ ওপেন। ঘটনাটি তোমার কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এই রকম ঘটনা আগামী দিনে আরও শুনতে চাইলে পেজ যাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি, কথা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।